ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএস ইস্পাত, আর আপনাদের সাথে আছি আমি নাজনীন মুন্নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার যে তারিখ বলবে সেটিই হবে নির্বাচনের তারিখ। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে ভয়েস অফ আমেরিকাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। সেনাপ্রধান নির্বাচনের জন্য যে 18 মাস কথা বলেছেন, সেটাই এই সরকারের মেয়াদ কিনা এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের মতামত সেটি নয়, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে এই সরকারের মেয়াদ নিয়ে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে যাতে কোনো ষড়যন্ত্রের জায়গা না থাকে, এই লক্ষ্যেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। এই বিষয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে, আর সংস্কারের পর প্রয়োজনীয় সময়ের চেয়ে এই সরকার বেশি দিন থাকবে না বলেও জানিয়েছেন তিনি। নেতারা বলছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নারী হয়রানি, শ্রমিক অসন্তোষ সহ নানা ঘটনা ঘটছে 111 এবং শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে ঘিরে রাখার কারণেই। এদের থেকে বের হয়ে না আসতে পারলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার শঙ্কা দেখছেন বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। এর মধ্যেই দেশব্যাপী মতবিনিময় শেষে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের পক্ষে ছাত্র জনতার রায় পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন কতটা এখন এই দেশে? আসলেও কি এখনও অন্তর্বর্তী সরকারকে ঘিরে রেখেছে ক্ষমতাচ্যুত সরকারের বেতার? কেন থামানো যাচ্ছে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শ্রমিক অসন্তোষ সহ নানা ঘটনা? আর নির্বাচনী রোডম্যাপে কি প্রয়োজন কতটা এই মুহূর্তে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার এটিও তাজ রহমান, এবং আছেন আমাদের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। এবং দর্শক, আমরা আশা করি আপনারা আমাদের নিয়মিত এই অনুষ্ঠানে এসে যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের অতিথিদের কাছ থেকে জেনে নিতে চাই প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারে আসলে রাজনৈতিক দলের কাছে কি বার্তা গিয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অতিথিকে কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরু করতে চাই জুনায়েদ সাকিকে দিয়ে, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। মোটামুটি একটা জায়গায় এই দেশের মানুষ পৌঁছে গিয়েছিল যে 18 মাসের আশেপাশে কখনো নির্বাচন হবে, যেহেতু সেনা প্রধান এই বার্তাটি দিয়েছিলেন। কিন্তু আসলে ভয়েস অফ আমেরিকাকে একদম স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা যে এটি কেউ বিশ্বাস করতে চাইলে বিশ্বাস করতে পারেন, কিন্তু এটি আসলে তাদের মত নয়। তারা এখনও সিদ্ধান্ত নেননি যে কবে নাগাদ নির্বাচন হবে। এটি নিয়ে আসলে নতুন করে রাজনৈতিক দলগুলোর ভাবনার কিছু আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, এই আলোচনা তো প্রতিদিনই হচ্ছে যে নির্বাচন কবে, রোডম্যাপ কি ইত্যাদি, এবং এই বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও জিজ্ঞেস করা হয়, অন্যান্যরাও জিজ্ঞেস করেন। সংবাদ মাধ্যম এই প্রশ্ন নিয়েই মুখর, এবং সেই দিক থেকে সেনাপ্রধানের সাক্ষাৎকার যখন একটা বিদেশি সংবাদ মাধ্যম এসছে, তারাও তাকে জিজ্ঞেস করেছেন। আমি আগেও এই বিষয়ে বলেছি, সেনাপ্রধান তার দিক থেকে তার মতামত দিয়েছেন। তিনি আশা করছেন 1 থেকে 1.5 বছরের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করে হয়তো একটা দেশ নির্বাচনের দিকে যাবে। তো এটা তো তার মতামত, নিঃসন্দেহে এটা সরকারের মতামত, তিনি সেটা বলেননি এবং সেটা ভেবে নেওয়ার আমি কোনো কারণ দেখি না। এই বিষয়ে আসলে সরকারই তো জানাবে, যেহেতু সরকার দায়িত্ব। তারপর যেহেতু সেনাবাহিনী একটা সহায়ক ভূমিকা এই সরকারের আছে, কাজে মনে করা হয় যে সেনাপ্রধান যা বলবেন সেখানে কিছুটা হলেও মানে এই সরকারের প্রতিচ্ছবি হয়তো বা তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। না, সেটা অনেকে মনে করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা সেনাপ্রধান তার নিজের মতামত দিয়েছেন এবং তিনি তার প্রত্যাশার কথা বলেছেন। প্রত্যাশা তো মানে প্রত্যেকেই, অনেকেই বিভিন্নভাবে তাদের প্রত্যাশা প্রকাশ করছেন। মূল বিষয়টা হচ্ছে যে সরকারের দিক থেকে এই বিষয়টা বলতে হবে, এবং সরকারের দিক থেকে যে কথাটা আমরা শুরু থেকেই শুনে এসেছি যে সংস্কার প্রক্রিয়া শেষে একটা নির্বাচনের রোডম্যাপ আসবে। আমরা যে কথাটা বারবার বলছি যে এই সরকার গঠিত হয়েছে একটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, আমাদের তরুণ তাজা প্রাণ তাদের রক্তের উপর দাঁড়িয়ে, এবং এখানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, শিক্ষার্থীরা, রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার সংগঠনগুলো, জনগণের প্রতিনিধি হিসেবে, এবং সর্বোপরি জনগণ, মানে এই যে জনগণের প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা দল সংগঠন,
শিক্ষার্থী এবং সাধারণভাবে জনগণ, কারণ এমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা কোনো দলীয় পরিচয় ছাড়াও কিন্তু ব্যাপক সংখ্যায় লাখো কোটি মানুষ নেমে এসেছিলেন। সেই যে জনগণের সমর্থনের উপরে দাঁড়িয়ে এবং সমস্ত স্টেক হোল্ডার যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন সংগঠন কিংবা দলের মধ্য দিয়ে তারা সমর্থন জানিয়েছেন এই সরকারকে। কাজে এই সরকার একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবে। একটা তাদের কাজ একেবারে আশু কাজ, স্থিতিশীলতা আনা, ন্যায় বিচার শুরু করা, আমাদের শহীদদের তালিকা, আমাদের আহতদের চিকিৎসা, দায় দায়িত্ব গ্রহণ, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, এগুলো তাদের আশু কাজের জায়গা, যেটা তারা করছেন। সেখানে অনেক রকম প্রশ্ন তোলার জায়গা আছে, কাজের অসন্তোষ আছে মানুষের মধ্যে। আমরা গতকালকেও শ্রমিক হত্যা দেখলাম এবং এই ধরনের জায়গাগুলো আছে এবং নানা ধরনের স্যাবোটাজ কিংবা অন্তর্ঘাতমূলক তৎপরতা চলছে, সেইগুলো প্রতিরোধ করার প্রয়োজনীয়তা এফেক্টিভলি করার বিষয়গুলো আছে। একই সাথে সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা, যে রাজনৈতিক প্রক্রিয়ায় হচ্ছে কিভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, তার ভিত্তি যে গণতান্ত্রিক সংবিধান সেটা কিভাবে আমরা অর্জন করব, এবং একটা রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো কিভাবে সংস্কার হবে, আইন সংস্কার হবে, এবং এর মধ্যে দিয়ে পুরো একটা গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন হবে, নির্বাচন যার গুরুত্বপূর্ণ অংশ। কাজে এইটা আলোচনাটা এই স্টেক হোল্ডার সকলের সাথেই যখন আলোচনা হবে, এই আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়েই কাজগুলো সুনির্দিষ্ট হবে এবং তার ভিত্তিতে একটা রোড ম্যাপও তৈরি হয়ে যাবে, সময়সীমাটা ওইখান থেকে বেরিয়ে আসবে। আমরা যেটা বারবার বলছি যে সরকারের কর্তব্য হচ্ছে অংশীজনদের সাথে আলোচনায় বসা এবং তাদের সাথে নিয়মিত নিবিড় আলোচনার জন্য, কেবল রাজনৈতিক উত্তরণের জন্য না, প্রাত্যহিক যে প্রতিদিনকার সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সেই সব সমস্যাগুলো মোকাবেলার জন্য তাকে যারা সমর্থন দিয়েছে, জনগণের যে সমর্থন, সেই সমর্থনের উপর বলিয়ান হয়ে তো সরকার এটা করবে। কাজে এইটার জন্য একটা আলোচনা নিবিড়ভাবে করা দরকার, তার কাঠামোগত আয়োজনও দরকার। আমাদের দিক থেকে আমরা বলেছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল দরকার, যেখানে রাজনৈতিক দলগুলোর সাথে এবং শিক্ষার্থীদের সাথে, শ্রেণী পেশার অংশীজনদের সাথে সরকারের নিবিড় আলোচনার জায়গা তৈরি হবে। কারণ আমরা সহযোগিতা করতে চাই, কিভাবে সহযোগিতা করব, মানে এটা তো হ্যাঁ আলাপ আলোচনা নানানভাবেই মানে পরিচিত জনদের সাথে হচ্ছে, কিন্তু সেটা তো অনানুষ্ঠানিক প্রক্রিয়া। আনুষ্ঠানিক প্রক্রিয়ায় যে আলাপ আলোচনাটা দরকার এবং নিয়মিতভাবে এই জনগণের এবং তার প্রতিনিধিত্বকারী শক্তির উপর দাঁড়িয়ে সরকার যে একটা তাকে অনেকগুলো দ্রুত এবং কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে হবে, সেই জায়গার জন্য আমরা এটা বারবার বলে আসছি যে আলোচনাটা শুরু করতে হবে এবং আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজ সুনির্দিষ্ট হবে, সময়সীমা সুনির্দিষ্ট হবে, রোডম্যাপও বেরিয়ে আসবে এবং এই সমস্ত জল্পনার অবসান ঘটবে। নিশ্চয়ই জল্পনা যেটা বলা হচ্ছে, কারণ আসলেও এই ঘটনাটা কেন শুধু গণমাধ্যমই চাইছে কিনা যে তারিখটা জানতে, তার বাইরে আমরা রাজনৈতিক দলগুলোও নিশ্চয়ই তাদের তরফ থেকে জানতে চাই যে আসলে রোডম্যাপটা কী বা কবে নাগাদ নির্বাচন হবে। এটিও তাজ রহমান আমাদের সাথে আছেন, তিনি প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। শুরুর থেকেই আসলে এই ঘটনাটা ছিল যে কবে নাগাদ নির্বাচন যেন জানা হয়। শুরু থেকে আমরা বলে আসছি যে খুব তাড়া করে এই জিনিসটা জানতে চাওয়া হচ্ছে কিনা। এই করতে করতে 2 মাস পার হয়েছে। রাজনৈতিক দলের নেতারা এখন বলছেন অনেকে যে 2 মাস আসলে একটা বড় সময়, যাতে অনেক কিছু দেখা যাওয়ার সুযোগ, যে আমরা কোন দিকে যাচ্ছি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং এই যে কমিশনগুলোর কাজ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি, কাজ শুরু হয়নি, এবং বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার পরে হয়তো এই কমিশনের কাজ শুরু হবে বা একই সাথে। কাজেই সিদ্ধান্তগুলি একেবারে সঠিক স্থির সিদ্ধান্ত আমরা এখনো দেখতে পাচ্ছি না। আপনাদের রাজনৈতিক দলগুলো তাদের সাথে বসতে চান, বসে আসলে কি করতে চান? মানে আপনারা বলেন আমরা বসতে চাই, সেটার আলোচনাটা কি আপনাদের? প্রথমত ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক সাকিব ভাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই, দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বা রাজনীতির বাইরে কোনো সরকার ক্ষমতায় 2 মাস ইজ নট টু লং, এত বেশি কিছু না। এই আওয়ামী লীগ সরকার 15 বছরের দেশকে কি অবস্থায় শাসন করে গিয়েছে, একটা সরকারের তো আমরা এখনো 15 মাসও দেইনি। রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং নির্বাচিত সরকার ও রাষ্ট্র ক্ষমতা চালাইতে পারবে না। আর এরা তো আসছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে রাষ্ট্র চালাতে পারবে না। পৃথিবীর কোনো দেশে এটা নাই, নট ইভেন ব্রিটেনেও নাই, না আমেরিকাও নাই। আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে 3 মাসে একবার বসতে পারি, দাবি দিয়ে আসতে পারি। রাজনৈতিক দলগুলো বলে এই ফ্রেমেটে 49টা দল, 52টা দলের দাবি থাকবে, সেখান থেকে তার পিক করে নিয়ে একটা ফর্মুলা দিবে। প্রতি সপ্তাহে, প্রতি মাসে যদি তারা বসা শুরু করে, নির্বাচনের রোডম্যাপও করা যাবে না, সংস্কারও করা যাবে না,
আমাদের দাবিগুলো এক হবে না। আমাদের রাজনৈতিক দলের দাবি এক না, আলাদা। 500টার উপর সংগঠন অলরেডি রাস্তায় দাবি দাওয়া পেশ করে দিয়ে ফেলছে। এই সরকার কি করবে? লেভিডে ডাক্তারের কাছে গেছিলাম আজকে দেখাইতে সন্ধ্যার পরে, ওয়ান ওয়েতে যাওয়া আরেক ওয়েতে আসা, পুরা যাওয়ার রাস্তাতে ওইদিকে রাস্তাটা ব্লক করে বসে আছে গাড়িরা। দ্যার ইজ এ নো ট্রাফিক মানে সার্জন, ট্রাফিক কোনো কনস্টেবল কেউ নাই। ইচ্ছা মতো দেশ যার যা ইচ্ছা মতো যা তা করা হচ্ছে। আপনারা রাজনৈতিক দল এবং এই সরকার প্রথম এই জিনিসটা ফিক্স করতে হবে। উইদাউট রুলস এ কান্ট্রি ইজ রানিং রাইট নাও। কোনো আইন চলছে না, মব জাস্টিস চলছে, যার ইচ্ছা তা করছে। আপনি কি মনে করেন যে 2 মাসের মধ্যে সেটা অন্তত ঠিক হওয়া উচিত ছিল? কেমনে ঠিক করবে? ইকোনমি ফিক্স করবে নাকি উনি? না ছিল কিনা মানে আপনার ইকোনমি ইজ এ স্ক্যাটার ইকোনমি আপনার ফরেন যতটুকু আসছে, আজকে পত্রিকায় দেখলাম ডেইলি স্টারে, যতটুকু টাকা আসছে তার চেয়ে বেশি আমাদের জুলাইতে পেমেন্ট চলে গেছে। ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করতেছে ফিক্স করতে ইকোনমিটারে। ইকোনমি ফিক্স করলে বাকিটা হবে। সেকেন্ডটা হলো আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার ইজ এ প্যারামাউন্ট রাইট নাও। আমাদের হচ্ছে না। আপনার সাথে 20 জন লোক, আমার সাথে 5 জন লোক, দ্যাট ইজ হোয়াট গোয়িং অন। থানায় পুলিশ ডাক দিলে আসতেছে না। রেস্টুরেন্ট দখল করতে গেছে মব পার্টিরা, বলছে আমি যেটা বলছি সেটা হবে। আপনি আন্দোলন করে এই সরকার পরিবর্তন করলেন না, এই সরকারকে আনলেন প্রতিশোধের জন্য। কোনটা? ওটাকে ফিক্স করতে হবে। তো এই জাতি ইজ ডিভাইডেড বাই সো মেনি ফ্র্যাকশন। প্রতিশোধের কথা কেন আসছে? কেন? যার আগে যারা অন্যায় অত্যাচার করছে তাদেরকে এখন বলতেছে তোমার অত্যাচারের দায়টা এখন নিতে হবে, আমরা ছেড়ে দিতে হবে। বিএনপি নেতৃবৃন্দ বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার রিকোয়েস্ট করছেন, কিন্তু ওই তৃণমূলের অনেক জায়গায় কিন্তু ওই রিকোয়েস্টটা নেতৃবৃন্দ পারছে না। এটা আউট অফ দি ওয়ে গিয়ে এরা করছে, উনি বাইর করছে, উনি ভেঙে দিচ্ছে, চেষ্টা করছে। এখানে আপনি এই দেশের আইন শৃঙ্খলা এখন যে পর্যায়ে আছে, সব রাজনৈতিক দলের প্রথম দাবি হওয়া উচিত যে আমরা আইন শৃঙ্খলাটা একটা জায়গায় নিয়ে আসি। এটা নাই, কিন্তু এটা অস্বীকার আমরা তিনজনের মাঝে কেউ করার সুযোগ নাই। মিডিয়া সামনে আসছে। আপনাকে আরেকটা জিনিস আমি স্পেসিফিকলি আমি মাথায় নিয়ে আসছি বলার জন্য। এই সরকার এসে বলল আওয়ামী লীগ সরকারের অনেকগুলো আর্মস আছে অবৈধ, আমাদের এই যে ছেলেগুলো মারা গেছে তাদের অজস্র মেরে ফেলছে, বৈধ আর্মসগুলো জমা দেওয়ার জন্য। অবৈধ আর্মস 1500 সামথিং প্রথম আলো রিপোর্ট অনুযায়ী, আপনার কাছে নিশ্চয়ই আসে বুধ স্ট্যাটিস্টিক। এই আর্মসগুলো রেখে বৈধ যেগুলো বাতিল করেন, জেনুইন যাদের আর্মসের বিজনেসম্যানদের আর্মস আছে তাদের ফেরত দেন। এটা তো দেওয়া হচ্ছে না। এদের সিকিউরিটি এখন কে দিচ্ছে? এদের সিকিউরিটি নাই, এরা কিন্তু আনসিকিউরিটি হিসাবে চলাফেরা করছে। কিলিং বেড়ে গেছে। আজকে পত্রিকায় দেখেন 2 জন চেয়ারম্যানকে গুলি করে কাউন্টার মেরে ফেলছে। এই আইন শৃঙ্খলাটা যদি আমরা ঠিক না করি, ইকোনমি ফিক্স না করি, ইলেকশনের যে রোডম্যাপের 6টা যে করা হয়েছে এদের প্রজ্ঞাপন না দিয়ে কাজ করা শুরু না করি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা আরেকটা সমস্যার দিকে ধাবিত হচ্ছি। বিদেশি শক্তির এই দেশকে ফেইল স্টেট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যদি ফেইল স্টেট হওয়ার জন্য তো আন্দোলন করা হয় নাই, এত কষ্ট, এত শ্রম, এতদিন মানুষ জেল যায় নাই নেতারা, যে বসে আছে অনেকবার জেলে গিয়েছে, টেলিভিশনে দেখেছি, ওখান থেকে নিয়ে যায় স্টেজ থেকে নেমে। তাদের এই কষ্ট জুনায়েদ ভাই, সাকিব ভাইরা যা করেছে, এখন যদি হঠাৎ করে বিদেশি শক্তি চেষ্টা করছে আমাদের এদেশের শক্তির সাথে মিলে যে এটাকে ইরাক করো, লিবিয়া করো, সোমালিয়া করো, ইরান করো, ইয়েমেন করো, মানে এটা কি ফেইল স্টেট হওয়া কি আমাদের কারোর জন্য কোনো ধরনের রাজনৈতিক অর্জন বয়ে আনবে? না, এইটার ঘটনা হচ্ছে, এই প্রশ্নটা তো অবশ্যই আছে। সেই প্রশ্নটা সরকার মাত্র 20 জন উপদেষ্টাকে নিয়ে যে পরিষদ এখনো পর্যন্ত তারা কি করতে চায়, আমরা সেটাই বলছি যে আসলে তারা কি করতে চায় সেটা স্পষ্ট হয়েছে কিনা শেষ পর্যন্ত। কারণ 2 মাসের মধ্যে অন্তত আমরা কি করতে চাই সেই জায়গাগুলো তো অন্তত স্পষ্ট একটা রেখা। ইকোনমিক তো উনি দেখিয়ে দিল, আমি 13.5 বিলিয়ন প্লেস পেয়েছি, নিয়ে আসতেছি। এখন সেকেন্ডটা হবে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটা ঠিক। কিন্তু আইন শৃঙ্খলাটাই শুরুর ঘটনা এবং একই সাথে ইকোনমিক্সের ঘটনা তো হওয়ার কথা ছিল, কারণ প্রতিটা মানুষই এখন আপনি কথা বলতেছেন তো। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি। এই ফ্যাসিস্ট সরকার যেটা চলে গেছে, 4 বছর আগে গার্মেন্টস বন্ধ হয়েছে আশুলিয়াতে। এখন ওই গার্মেন্টসের শ্রমিকরা আসে আন্দোলন করতেছে তাদের বেতনের জন্য। এটা ইউনিসের গাড়ি যাবে? যখন যে ক্ষমতায় তাকে তো ওইটা ইয়ে করতে হবে, যখন যে দায়িত্বে। এটার জন্য তো দেশকে অস্থিতিশীল করার জন্য পলাতক মানে সরকার যদি চেষ্টা করে, সেটা এখন কি করা? এখন সেটাই কি করার, সেইটাই তো আমাদের ইয়ে করতে হবে যে আমাদের কি করার। এরকম করে তো কেউ রেখে গেছে খালি বা রেখে গেছে খারাপ অবস্থায়, আমরা ওরকম করে চলবো কিনা জেদ ধরে। আমার পানির পটটা আপনি লিক করে দিয়ে গেছেন, আমি এটা লিক তো প্রথম বন্ধ করতে হবে। হ্যাঁ, আমরা সেটাই বলছি, ওনাকে লিক বন্ধ করার সুযোগটা দিতে হবে। বন্ধ করার জায়গাটাই আমরা স্পষ্ট দেখতে চাচ্ছি, যে লিকের জায়গা আর 5টা লিক করা শুরু করে, বন্ধ করার জায়গাটাই দেখতে চাচ্ছি স্পষ্ট, যে হ্যাঁ এটা বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের প্রশ্ন। কেমনে হবে? প্রতিদিন যারা এই আগের সরকার এই দেশকে অত্যাচার নির্যাতন করে রাখছে, প্রতিদিন বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে,
প্রতিদিন যাচ্ছে একটা কেমন করে যাচ্ছে এই জন্য বিকজ আমরা রাজনীতিবিদরা এক হইতে পারছি না। রাইট এই সুযোগটা এরা কথাই নিচ্ছে। বলছি যে আপনারা আসলে যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে না ধরে এয়ারপোর্টে প্রতিদিন আপনারা সাধারণ মানুষজনকে হয়রানি করছেন, খুচরা মানুষকে ধরে মামলা দিচ্ছেন। দলগুলো ঐক্যমত হইতে হবে, ইউনিসকে সহযোগিতা করতে হবে, সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে। সুলতান সালাউদ্দিন টুকুর কাছে যাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকদিন পর আমরা আপনাকে টেবিলে পেলাম। যে প্রসঙ্গটা এখন এসছে, আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ নিয়েই কথা বলছিলাম। তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, তিনি তরুণদের একটা নেতৃত্ব এই দেশে চান। তিনি চান যে তরুণদের হাতে নেতৃত্বটা থাকুক, কারণ এই বিপ্লবের অগ্রভাগে তারা ছিল এবং তিনি মনে করেন যে তরুণদের যে স্বপ্ন, তরুণদের যে সেটা ওরাই বাস্তবায়ন করতে পারে দেশের ক্ষেত্রে। এবং আপনি লক্ষ্য করেছেন তরুণদের প্রতি তার আলাদা একটা ভালোবাসার জায়গা আছে। সেই ভালোবাসার জায়গাটা কি রাজনৈতিক দলের প্রতি আপনি দেখেছেন কিনা? আমি ধন্যবাদ প্রথমে আপনাকে, আজকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন। দুইজন আলোচক আমাদের মাঝে আছে, সাকিব ভাই সহ আমাদের জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার। শুরুতে যে বিষয়টি যারা দর্শকরা দেখছেন তাদেরকেও আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে বিষয়টি বলছেন যে তরুণদের যে এই আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের কিন্তু পতন হয়েছে এই সরকার। এই আন্দোলন কিন্তু একদিনে এটি হয় না, যে 15 দিনের আন্দোলন এটি হয়েছে তা কিন্তু হয়নি। আজকে অনেকে বলার চেষ্টা করছে। আমি বলতে চাই যে বিষয়গুলি আপনি যদি ইসলামের প্রতিষ্ঠার দিকটা একটু চিন্তা করেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করা শুরু করেন উনি, তখন কিন্তু কিছু লোক নিয়ে শুরু করেছিলেন। কাফেররা যখন তার উপরে নির্যাতন চালায়, তখন কিন্তু কিছু লোক পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে হিজরত করেছিলেন। এবং উনি যখন না টিকতে পারেন, তখন মদিনাতে যায় উনি হিজরত করলেন। মদিনা থেকে আবার মক্কায় পুনরায় আসার ক্ষেত্রে অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে ছোটোখাটো। পরবর্তীতে পরিপূর্ণ বিজয় কিন্তু 12-14 বছর পরে যায় পরিপূর্ণ বিজয় অর্জন করেছে। আজকের এই যে আন্দোলন বা সফলতা যে এসছে আর কি, গণঅভ্যুত্থান হয়েছেন ছাত্র জনতার, এই 15 দিনের কিন্তু হয় নাই। মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ দীর্ঘদিনের, মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ আইনের শাসন পায় নাই, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। আপনি একটা দেশে মনে করেন, পৃথিবীর ইতিহাসে আছে যে প্রায় 10 দিন কিন্তু পুলিশই ছিল না বাংলাদেশে, কোথাও ডিউটি পালন করে নাই। অনেকেই বলার চেষ্টা করে যে একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে। এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা কিন্তু এখনো বিদ্যমান বিভিন্ন জায়গায়। আমার বলার জায়গাটা এইখানে যে এই যে 17 বছরের দীর্ঘ আন্দোলন, ত্যাগ, অসংখ্য নেতা আমাদের হত্যা হয়েছে। প্রথম আলোতে আপনার কিছুদিন আগে একটি প্রতিবেদন এসেছে, 1,26,000 নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের। 40 লাখ প্রায় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 1,26,000 মামলা হয়েছে 24 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে। অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে। সাকিব ভাইও নির্যাতনের বাইরে যায় নাই। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, সকলেই নির্যাতনের শিকার হয়েছেন। মামলার কারণে আজকে বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে যেই মামলা হয়েছে, যে বিচারপতি খালাস দিয়েছিল সে কিন্তু দেশে থাকতে পারে নাই, প্রধান বিচারপতিও দেশে থাকতে পারে নাই। আমাদের নেত্রীর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছিল, জেল দেওয়া হয়েছিল। আজকের প্রেক্ষাপটে বলতে চাই, এই আন্দোলন কিন্তু একদিনের আন্দোলন না, সমগ্র দেশবাসীর কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। হ্যাঁ, একটি অংশ যারা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত হয়েছিল, ফ্যাসিবাদের সাথে সহযোগী হিসাবে কাজ করেছে, তারা ছাড়া সমগ্র বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা এই আন্দোলনের সাথে আমি মনে করি সকলেরই অবদান আছে কম বেশি। কাজে আজকে এই দেশকে পুনর্গঠন করতে হলে আমি মনে করি যারা এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে দীর্ঘ 16 বছর 17 বছর, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা করতে হবে। সেই ক্ষেত্রে মূল কিন্তু গণতন্ত্র, যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি,
যে আমরা আজকে লড়াই সংগ্রাম করেছি স্বাধীনতার পর থেকে কিন্তু গণতন্ত্রের জন্যই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে গণতন্ত্র দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার হরণ করার পর থেকেই কিন্তু আমরা সকলে মিলে যারা গণতান্ত্রিককামী মানুষ তারা কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। কাজেই এইখানে কোনো একটা অংশের উপর নির্ভর করে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যাবে না, কিন্তু সেই সমগ্র গোষ্ঠীকে একসাথে নিয়েই কিন্তু দেশ পরিচালনা করতে হবে। যে পদ্ধতিতে সুলতান সালাউদ্দিন টুকু প্রশ্নটা রেখে যায় যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা 44টি জেলায় তারা মতবিনিময় করেছে, তাদের কাছে যে প্রস্তাবনা এসছে একটা বিকল্প রাজনৈতিক শক্তি গঠন করার। আমি আপনার কাছে আসবো, যেহেতু আপনি বেশি কথা বলতে পারবেন তখন, এই কারণে বিরতি পর আসবো। এখন এই সময় এতগুলি রাজনৈতিক দল আছে, একটা গণতন্ত্রের পথে হাঁটছে, এই সময় বিকল্প রাজনৈতিক শক্তিটা কেন দেশের জন্য দরকার? আমি বিরতির পরে এই উত্তরটা সবার কাছ থেকে নিতেই ফিরব। প্রশ্ন এসেছিল বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে এবং আমরা সেটা নিয়ে আসলে প্রশ্নটা রাখতে চাই। জুনায়েদ সাকি আমাদের সাথে আছেন, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। বলছিলাম যে আসলে আপনার দলও এবার নিবন্ধন পেয়েছে, নির্বাচনে যাচ্ছেন এবং এর মধ্যে যে 44টি জেলায় ছাত্ররা করেছে, তারা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে হবে কিনা তাদের কাছে সেই পরামর্শের জায়গায় এসছে, তারা এখনো সিদ্ধান্ত নেন নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চান যে তরুণদের হাতে এই দেশটা চলুক। রাজনৈতিক নেতা হিসেবে আপনার কি মনে হয় তার এই প্রস্তাবনা কেমন? না, তিনি তার ইচ্ছে প্রকাশ করেছেন এবং এটা তো আমি বলবো যে এটা একটা শুভ ইচ্ছা, কারণ তরুণরা তো নিশ্চয়ই একটা সবসময় ভবিষ্যতের জায়গাগুলোর সামনে থাকেন। মানে একটা দেশের তরুণরা যখন রাজনীতি নিয়ে ভাবে, রাষ্ট্র পরিচালনা নিয়ে তাদের চিন্তাভাবনা থাকে এবং দায়িত্ব নিতেও প্রস্তুত হয়ে ওঠে, সেটা তো একটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এবং এটা একটা মানে শক্তির দিক যে সেই জাতির ভবিষ্যৎ আছে। প্রশ্নটা হচ্ছে যে বিকল্প রাজনৈতিক শক্তির কথা ঠিক নতুন কোনো প্রসঙ্গ না। বিকল্প রাজনীতির বিষয়ে আলোচনা আগেও উঠেছে, বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য চেষ্টাও আগে হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা যেমন আমাদের জায়গা থেকে সবসময় এই চেষ্টা করেছি যে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে তার মধ্যে যারা বড় রাজনৈতিক দল তারা ক্ষমতায় গিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে এবং এর মধ্যে আমরা যে অভাবটা দেখেছি সেটা হচ্ছে জনগণের যে রাজনৈতিক স্বার্থ, তাদের যে সাধারণ স্বার্থ, সেগুলোর অনেক প্রতিফলন অনেক ক্ষেত্রে ঘটেনি এবং বরং অনেক ক্ষেত্রে যেটা ঘটেছে, এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রপতন হলো, তার যে প্রতিশ্রুতি 53 বছরে কিন্তু নানাভাবেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ শুধু হয়নি, উল্টো স্রোতে হাঁটাও এরকম ঘটনাও ঘটেছে। পুরো রাষ্ট্রটাই প্রায় বলা চলে উল্টো স্রোতেই শেষ পর্যন্ত গিয়েছে, কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে সুযোগের সমতা থাকবে, মর্যাদা থাকবে, ন্যায় বিচার থাকবে, তার বদলে আমরা পেয়েছি একটা ফ্যাসিস্ট ব্যবস্থা যেখানে কেবল ঘৃণা, বিভাজন এটাই তৈরি এবং এর মধ্যে দিয়ে শাসন টিকিয়ে রাখা, মানুষকে দাবিয়ে রাখা, কণ্ঠরোধ করা, মানে সমস্যার সমাধানের জন্য গুলি করে মেরে ফেলো, ক্রস ফায়ার করো, গুম করে ফেলো, এই হচ্ছে এবং বিরোধী দলকে দমন করতে থাকো, মামলা দাও। মানে যে অবস্থাটা বাংলাদেশে তৈরি হয়েছিল, এইটার মানে এটা হচ্ছে এই ব্যবস্থারও পরিণতি এবং যে রাজনৈতিক চর্চাগুলো এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে খুব বেশি যে পেরেছে তা না। শেষ পর্যন্ত এসে এই ব্যবস্থা যে আর চলবে না, এটা এমনকি বড় রাজনৈতিক দলগুলো তাদের অভিজ্ঞতার মধ্যে যেতে হচ্ছে। যদি বলেন যে বিএনপি একটা রাজনৈতিক দল যারা একসময় ক্ষমতায় থেকেছে, তারা এই ব্যবস্থা ব্যাপকভাবে বদলে ফেলেছিল তা তো নয়, কিন্তু গত 15 বছরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে যখন এই ব্যবস্থার একটা মানে চূড়ান্ত রূপ, মানে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থার একটা চূড়ান্ত রূপের মুখোমুখি হলো, তখন তাদেরকে এটা শেষ পর্যন্ত উপলব্ধি করতে হলো যে এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আর বাংলাদেশটা চলবে না, এটাকে বদলাতে হবে। ফলে বিএনপি থেকে মেরামতের প্রস্তাবের জায়গায় এসছে। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা কিন্তু কম বেশি বিভিন্ন ভাষায় মানুষের মধ্যে এসছে। ফলে এখন জনগণ যখন এইরকম একটা অভ্যুত্থান করতে সক্ষম হলেন, যেখানে জনগণের ভাষা, কণ্ঠ, মানে যাকে বলে সারফেসে আসা, এটা আসলেন। এখন এর মধ্যে দিয়ে বিকল্প চিন্তা বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে, মানে এমনকি
মানে রাজনৈতিক দলগুলো যারা প্রতিষ্ঠিত তুলনামূলকভাবে, তারাও বলতে পারেন যে আমরা কিন্তু আগের জায়গায় নেই, বিকল্প চিন্তা করছি। কিন্তু তাদের উপরে কতটা মানুষ ভরসা করবে সেটা একটা প্রশ্ন। আবার নতুন করে মানুষ মনে করতে পারে যে নতুন শক্তি দ্বারা যারা সত্যিকার অর্থেই বিকল্প হবে তাদের উপর আমরা বেশি ভরসা করতে পারবো। এই চেষ্টা চলবে এবং এই চেষ্টার মধ্যে এটাই রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়া। মানে এই গণতান্ত্রিক প্রক্রিয়া মানেই তো হচ্ছে বিকল্প কিছু কথা চিন্তা করা, নতুন চিন্তা, নতুন এটিও তাজ রহমানের কাছেও আসি যে জনগণ ভাবতে পারে জনগণের জায়গা থেকে, কিন্তু যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে তাদের প্রতি কি জনগণের একটু আস্থাহীনতা তৈরি হয়েছে? আসলে বাংলাদেশের টোটাল পপুলেশন যদি দেখেন গত সরকারের হিসাব অনুযায়ী 17.5 করোড় পপুলেশনের মধ্যে আপনি তো 75 to 80% হলো রাজনৈতিক পার্টির সমর্থক অ্যাজ পার ভোটের ক্যালকুলেশনে যদি হয়। তো এই রাজনৈতিক দলগুলো যদি পার্টিসিপেট করে ইলেকশনে, তাদের সাথে তো এই জনগণগুলো আসতেছে। তার মাঝে সুইং আছে, কিছু নীরব ভোটার আছে, কিছু সমর্থন দেয়, কিছু দেয় না। আমাদের রাজনৈতিক এই বিভাজন যেটা এই দেশের রাজনীতিতে এমনভাবে প্রখর আকার ধারণ করেছে, নতুন ভোটাররা কিন্তু কনফিউশন। আমি 2 জানুয়ারি 24-এর যদি বিডি নিউজ 24-এর একটা রিপোর্ট বলি আপনাকে, ইয়াং ভোটার হইল 215 মিলিয়ন, মিনস হইল 2,50,00,000 ইয়াং ভোটার। কিন্তু নতুন ভোটার যারা, সেই ভোটারের একটা ফ্যাক্টর আমাদের দেশের আগামী দিনের ভোটের। এই ইয়াংরা কি চাচ্ছে এটা আমরা রাজনীতিবিদরা ভালো করে বুঝতে হবে, চিন্তা করতে হবে, মানতে হবে। ইয়াংরা যদি চায় যে এই যে নতুন যারা আসছে তারাও তরুণদের উপরেই আস্থা রাখতে চায়, জুনায়েদ ভাই শাকির কথার ইয়েতেই সাপ্লিমেন্ট করি যে ইয়াংরা যদি আসতে চায় মোস্ট ওয়েলকাম, ইয়াংরা রাজনীতিতে আসুক। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইয়াংদের এই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে বা রাজনৈতিক দলের অংশগ্রহণ করেছে এটার জন্য ধন্যবাদ, কিন্তু আন্দোলন করে একটা সরকার পতন করা, রাষ্ট্র পরিচালনা করা, এটা দুইটা আলাদা জিনিস। আপনি যখন ইয়ে থেকে বক্তব্য যেটা আমি দিব রাষ্ট্র ক্ষমতার বাইরে, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বক্তব্য আমি দিতে পারবো না। তার প্রমাণ হলো আসিফ নজরুল খালেদ মহিউদ্দিনের টক শোতে বলেছেন 26 লাখ ইন্ডিয়ান নিয়ে যে বক্তব্য খালেদ মহিউদ্দিন ধরেছিল। আপনি হাসতেছেন, ইট ইজ ট্রু, ইটস ফ্যাক্ট। আপনি বক্তব্য যেটা দিবেন ক্ষমতার বাইরে থেকে ক্ষমতায় গিয়ে এটা দিতে পারবেন না। তো এই ছাত্ররা আসুক, নেতৃত্ব দেওক, কিন্তু আপনাকে বিজ্ঞ রাজনীতিবিদদের সাথে লাগবে। রাজনীতিতে আমরা ডানে বামে যারা আছি আমাদের জীবনই চলে যাচ্ছে রাজনীতির মধ্যে। এই চড়াই উতরাই রাজনীতি জীবনের অনেকটা নির্বাচন চলে গেল। আপনি বলছেন তাজ ভাই আপনাদের অনেক নির্বাচনে সংসদে এমপি আপনি নাই, এটা সুযোগ হয় নাই, কপালে নাই। রাজনীতিতে অনেকক্ষণ লং পথ অপেক্ষা করতে হয়, আবার কখনো শর্টকাট রাস্তায় যেতে হয়। কিন্তু আমি মনে করি লং রাস্তা ওয়েট করে গিয়ে নির্বাচনে বা রাজনীতিতে যদি আপনি একটা জায়গায় যান, এই দেশটা একটু উপহার দিতে পারবেন ভালো জিনিস। আমরা তো সেই অপেক্ষাতে আছি, আপনিও নির্বাচনে দাঁড়ান, নিশ্চয়ই জনগণও আপনাকে বাছাই করুক, আমরা সেই আশাও নিশ্চয়ই করি। সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি সবচেয়ে বড় অংশীদার এখন জনগণের, মানে এই দেশ পরিচালনার ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই জায়গায় থেকে এক ধরনের আশঙ্কা আপনাদের মধ্যে কাজ করে, যে কারণে 1-11-র অনেকে এখানে কাজ করছে, ফেসিবাদদের অনেকেই সঙ্গীরাও এখনও পর্যন্ত আছে, এইসব বক্তব্য আপনাদের তরফ থেকেও আসছে। যারা পরাজিত পতিত শক্তি তারা তো চেষ্টা করে যাবেই, নানাভাবে তারা চেষ্টা করবে নানা জায়গা থেকে। সেইখান থেকে বিএনপি তার জনপ্রিয়তা রেখে একটা জায়গায় যাওয়ার যে তার গতিপথটা, সেটাকে আপনারাও ঠিক রাখতে পারছেন আসলে? আমরা তো প্রতিনিয়ত আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। বন্যায় আমাদের নেতাকর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, বন্যার্তদেরকে সাহায্য সহযোগিতা করেছে। একটি রাজনৈতিক দল হিসাবে, গণমানুষের দল হিসাবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি দেখেন এই সরকার পতনের পর প্রায় 3-4 দিন কিন্তু সরকার ছিল না, ছিল না। বেডে থেকে আমাদের নেত্রী কিন্তু মানুষকে আশ্বস্ত করা, দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু একটা বক্তব্য উপস্থাপন করেছেন পল্টন ময়দান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি একটি বক্তব্য উপস্থাপন করেছেন পল্টন ময়দানে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল কিন্তু ছিল যে জনগণই সকল ক্ষমতার উৎস। এবং আপনাদের শীর্ষ নেতৃবৃন্দর আমরা ব্যাপক একটা পরিবর্তনের হাওয়া এবং কথায় একটা ধরনের দেখছি, কিন্তু যে সংকটটা তৈরি হয়েছে সেটা আপনাদের তৃণমূল থেকে শুরু করে মধ্য যেসব নেতাকর্মীরা আছে তাদের নানা ধরনের কর্মকাণ্ড অনেকখানি সমালোচনার জন্ম দিয়েছে, আপনি নিজে জানেন। হ্যাঁ, গুলশান 2 নম্বরে 62 নম্বর রোডে বিএনপির নাম করে
যুবদলের নাম করে চাঁদাবাজি করতে গেছে, কিন্তু অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের কর্মীরা, যুবলীগের কর্মীরা। মাদারীপুরে বদরুন্নেসা কলেজের এক ছাত্রী ফাতেমা তাদের বাড়ি দখল করতে গিয়েছে, বিএনপি নেতাদের নাম বলেছে, কিন্তু মূলত হয়েছে বাহাউদ্দিন, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের, ধরা পড়েছে তার নেতাকর্মীরা। পতিত যে স্বৈরাচার তার প্রেতাত্মারা বিভিন্নভাবে পরাজিত হওয়ার পর বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে। মূল কাজটাই যে বলেন বিশৃঙ্খলা তৈরি করা, আজকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করা, এই যে ষড়যন্ত্র, প্রশাসনের কিন্তু এখনো তার প্রেতাত্মারা রয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি এর আগেও বলেছি যে 4 দিন সরকার ছিল না আর 10 দিন পুলিশ ছিল না। আমেরিকাতে 6 ঘন্টা কারেন্ট ছিল না, অনেক ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশে এই 10 দিন পুলিশ ছিল না, 4 দিন সরকার ছিল না, বিএনপির নেতাকর্মীরা কিন্তু সর্বোচ্চ মাঠে বিরাজমান থেকে কিন্তু এই পরিস্থিতি ট্যাকেল করার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। রাস্তাঘাট পরিষ্কার করেছে, রাস্তাঘাটের দায়িত্ব পালন করেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করেছে অনেক জায়গায়। কাজেই ওবায়দুল কাদের বলেছিল, পতিত স্বৈরাচার বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় 5 লক্ষ মানুষ মারা যাবে। একজন আওয়ামী লীগের নেতা ওই সময় মারা গিয়েছে। আমি মনে করি যে বিএনপি তার সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে রাজনৈতিক দল হিসাবে। এবং আমাদের একটি কথাই যে ওনারা বলেছেন যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। এই গণতন্ত্র মূল যে ভিত্তি জনগণ, নির্বাচনের রোডম্যাপ কিন্তু আমাদের নেতা চেয়েছেন এবং আমাদের মহাসচিব বলেছেন। তো রোডম্যাপ দিলে জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে দেশকে পরিচালনা করবে, কাদের হাতে দেশ তুলে দিবে। একদম। কিন্তু তারপরেও একটা কথা সবসময় ভেসে বেড়ায় যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণ আসলে আস্থা হারিয়েছেন কিনা, কারণ 15 বছরে তারা যা দেখেছেন এবং আগের অনেক কিছু তাদের কাছে এক ধরনের রাজনৈতিক দলগুলোর প্রতি বিমুখ করছে কিনা সেই প্রশ্নটা রয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। সেই প্রশ্ন নিয়েই ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আমরা আছি, জুনায়েদ সাকি আছেন আমাদের সাথে, এবং আমরা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে জনগণের কি রাজনৈতিক দলগুলি সম্পর্কে এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে কিনা। দেখুন, যে আলোচনাটা আমি এর আগে করেছি তার ধারাবাহিকতায় বলি, রাজনৈতিক দলগুলো একটা প্রতিশ্রুতি নিয়ে, একটা স্বপ্ন নিয়ে, লক্ষ্য নিয়ে মানুষের মধ্যে কাজ করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে, তখন তারপর কখনো কখনো জোয়ার সৃষ্টি হয় এবং তারা একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে একটা বড় জায়গায় যায় এবং পরিবর্তনের বাহক হয়ে ওঠে। এইটা আমরা আমাদের ইতিহাসেও দেখেছি, পৃথিবীর অন্যান্য ইতিহাসেও তো আছেই। আবার সেই একই দল জনগণের কাছে তার সময়ের পরিক্রমায়, তার যে রাষ্ট্র পরিচালনায় যদি তারা যেয়ে থাকে, সেইখানে তাদের যে ভূমিকা দাঁড়ায়, মানুষের প্রত্যাশা তারা পূরণ করছে কিনা, তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা, কিংবা আসলে মানুষ যা স্বপ্ন দেখেছিল সেটা তাদের সাথে সেটা কতটা সাযুজ্যপূর্ণ আছে, এই প্রশ্নগুলো বাস্তব পরীক্ষা নিরীক্ষা চলে এবং এর মধ্যে দিয়ে কেউ কেউ টিকে থাকে, কেউ কিছুটা প্রত্যাশার জায়গা থেকে মানুষ নেমে যায়, আবার কারো কারো বিলীনও হয়ে পড়ে। আমরা এই দেশের এই অঞ্চলের ইতিহাসে মুসলিম লীগের উত্থান দেখেছি, আবার তার বিলীন হয়ে যায় দেখেছি। আওয়ামী লীগের মতো দল যারা 71 সালে তাদের যে নেতৃত্ব, তাদের অবস্থা আমরা এখন দেখছি। কাজেই এই ধরনের ঘটনাগুলো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এখন আজকে একটা আবার মানুষ নতুন করে স্বপ্ন দেখছে যে তার স্বার্থ দেখবে, এরকম কেউ কোনো রাজনৈতিক দল গড়ে উঠবে। সেই গড়ে ওঠার মধ্যে বিদ্যমান থেকে কেউ দাঁড়াতে পারে, নতুন কেউ দাঁড়াতে পারে, এবং তারা যদি জনসমর্থন পায় তাহলে নিশ্চয়ই তারা একটা রাজনৈতিক দল হিসেবে টিকবে। কিন্তু আবার এটাও একটা রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখা দরকার যে মানুষের সাথে সংগ্রামের ভিত্তিতে যে রাজনৈতিক দল মানে টেকে এবং তার সাথে পথ চলতে পারে, নিজেকে বদলে নিতে পারে এবং শেষ পর্যন্ত মানুষের সংগ্রামেই থাকে, সেই জায়গাটা খুব জরুরি। বাংলাদেশে সেই ধরনের রাজনৈতিক দল
মানুষ এখনো প্রত্যাশা করে এবং তারা সেই দলটার আশায় আছে। এই সুযোগটাই দলগুলো কাজে লাগাবে কিনা এটিও তাজ রহমান, যে হ্যাঁ রাজনৈতিক দলগুলো ওই মানুষের প্রত্যাশাটা এই মুহূর্তে কাজে লাগাতে পারবে কিনা। দেখেন, বিরোধী দল করা মানে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এক্সটর্শন, জেল, এগুলো তো না। বিরোধী দল এটা পার্ট অফ দিয়ে দেশের ডেমোক্রেসি প্রসেস, পার্ট অফ দিয়ে আপনার ইলেকশন, পার্ট অফ দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোই পৃথিবীতে যত দেশ সুন্দরভাবে গড়ে ওঠা হয়েছে ডেমোক্রেসি প্রসেস রাজনৈতিক দলের মাধ্যমেই, কিন্তু এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এখানে ভুল আছে অনেক, সেগুলো আমরা শুধরাতে হবে। সেই শুধরানি দিয়েই আমরা ভালো একটা রাজনীতি দেশকে দিতে হবে, বিভাজনের রাজনীতি থেকে সরে আসতে হবে। যারাই রাষ্ট্র ক্ষমতা আগামীতে নির্বাচিত হয়ে যাবে, মনে রাখতে হবে যে শেখ হাসিনাও চিন্তা করছিল দেশ থেকে যাবে না, আওয়ামী লীগরা যাবে না, তারাও চলে গিয়েছে। সেটা মাথায় রেখে কিন্তু দেশ পরিচালনা করতে হবে। আমি শেষ একটা উদাহরণ দিই আপনাকে। 2009 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশের পুলিশ বাহিনীতে 1,19,919 জন পুলিশ রিক্রুট দিয়েছে আওয়ামী লীগ সরকার। টোটাল পুলিশ সংখ্যা হলো 2,14,000। এখন চিন্তা করেন কতজন পুলিশ দেশে তারা এই 5 অগাস্টের পরে নাই। আজকে জাহাঙ্গীর আলম বলেছেন যে আমরা নতুন রিক্রুট করছি, এরা যারা দয়না ক্রিমিনাল, দে আর দি ক্রিমিনালস, এদেরকে বাদ দিতে হবে। নতুন রিক্রুটমেন্টে নিয়ে এই ফুলফিলটা না করলে আইন শৃঙ্খলা সবচেয়ে খারাপ অবস্থা। নিশ্চয়ই, এবং সেটা আমাদের সবার আগে দরকার। সুলতান সালাউদ্দিন টুকু, যে কথাটি আমরা আসলে বলছিলাম যে সবসময় পালা বদলে আমরা দেখতে পাই প্রতিশোধটাই সবার আগে জনগণ দেখতে পায়, জনগণের হয়ে কাজ করার চেয়ে। একটা নতুন বিএনপির দিকে সবাই তাকিয়ে আছে। বিএনপি এই প্রতিশোধের রাজনীতির বাইরে যে জনগণের দিকে নতুন করে তাকাবে কিনা? ইতিমধ্যে বিএনপি কিন্তু 31 দফা দিয়েছে, পূর্বেই ঘোষণা করেছেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কি কি করবেন, রাষ্ট্র ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হবে। 31 দফায় কিন্তু বিস্তারিত আছে। কাজেই আমরা মনে করি সামনে যে প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, জনগণ চায় তাদের নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের মানুষ কিন্তু গণতান্ত্রিককামী মানুষ, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে। এই গণতন্ত্রের জন্য কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছে। 70-এর ভোটে যদি তৎকালীন সময়ে যারা ভোট দিয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায় যদি তাদেরকে দিত, 71 কিন্তু নাও হতে পারত। 90 সালে তৎকালীন যে সরকার ছিল স্বৈরাচারী সরকার, তারা যদি ভোটের রাজনীতি ঠিকভাবে প্রতিষ্ঠিত থাকতো তাহলে কিন্তু 91-এর যে 90-এর যে ছাত্র গণঅভ্যুত্থান সেটি কিন্তু নাও হতে পারত। আজকে এই যে ফ্যাসিবাদের যে পতন হয়েছে, তারা যদি সঠিকভাবে নির্বাচন দিত, জনগণের রায় যদি তারা বাস্তবায়ন করত, মেনে নিত, তাহলে কিন্তু এই ফ্যাসিবাদের পতন নাও হতে হতো। কাজেই জনগণ কি রায় দিচ্ছে, জনগণের রায়টা ব্যবস্থা করতে হবে, যেটি বিএনপি বলেছে ইতিমধ্যেই যে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে। একটি নির্বাচন সরকারি পারে দেশটাকে সঠিকটাকে পরিচালনা। আমরাও সেটা মনে করি এবং নির্ধারিত সময়ে সেই নির্বাচনটা হবে সেই আশায় রাখি। থাকবে।